গাড়ি তো দাঁড়িয়ে আছে, দেখো তো গাড়ি আছে তো? হ্যাঁ রেডি রেডি নিয়ে যাই। আমাদের লেডিরা ওদের সাথে আসুন। पीछे आ पीछे आ দেখা যাক ছেলেগুলো এইটা 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 ছেলেগুলো নিয়ে আসি। নেই ছেলেরা নিয়ে আসো না। যেটা দেবে যেটা আসতে যাচ্ছে যে বেড়াতে দেবে বলো এদিকে 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 সেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে আমরা দেখাবো যে এই যে আপনারা কয়েকদিন ধরেই বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনারা দেখছিলেন বারাসাত, অশোকনগর, মধ্যমগ্রাম, বিভিন্ন জায়গায় স্পার আড়ালে, স্পা মানে হচ্ছে মেয়েদের এই মেসেজ ফ্যাসেজ যেগুলো করে তার আড়ালে নাবালিকাদের ব্যবহার করা হচ্ছে যৌনবৃত্তির পেশায়। আপনাদের কি মনে হয় যে এই যে বারাসাতে যিনি এখন নতুন পুলিশ সুপার এসছেন, তিনি আসার পরে এইগুলো সব আস্তে আস্তে উন্মোচিত হচ্ছে? সেপ্টেম্বরে অশোকনগর থানায় একটা কেস হয়, মাইনর মিসিং কেস হয়, প্লাস একটা অ্যাডাল্ট মিসিং জিডি হয়, দুটোই মেয়ে। তারপরে ওর উপরে তদন্ত স্টার্ট হয়। নভেম্বর মাসে একটা যে অ্যাডাল্ট মেয়ে ছিল ও রিটার্ন চলে আসে। যখন জিজ্ঞাসাবাদ করি কি মাইনর মেয়ে যে আছে ও কোথায় আছে, একসঙ্গেই গিয়েছিলেন, वो আমাকে বলে কি মাইনর और अडल्ट में ये দুটো লোকই ফেসবুকে একটা अनीशा করে আছে और ওর হাজবেন্ড আশুতোষ দে, এনার সঙ্গে পরিচয় হয়েছে কি ये আয়া সেন্টারে এনাকে কাজ দেবে। তো এনাকে কাজ করার জন্য ये দুটো লোক মধ্যম গ্রামে আসে। মধ্যম গ্রামে ये প্রমিস করে এনাকে কি আমি আয়া সেন্টারে কাজ দেব, ভালো টাকা পাবি, এটা প্রমিস করে এনাকে রেখে নেয়। সর্ট অফ কি একটা হোটেল আছে মধ্যম গ্রামে, ও হোটেল মধ্যে রেখে দেয়। তারপরে এনাকে ये দে প্রচারে বিজনেসে স্টার্ট হয়ে, যেখানে দেখেছেন আপনি স্পা আছে, বার আছে, এখানে ये सब মেয়েকে ये দে প্রচার বিজনেসে ইউজ করতো। দিস ইজ নভেম্বর। 23 নভেম্বরে আমি अनीशा और आशुतोष दे এনাকে মধ্যমগ্রাম থেকে অ্যারেস্ট করেছি। আগে ये कोई স্বীকার করছিল না কি এর সব মধ্যে আছে কি ये প্রস্টিটিউশনে বিজনেসে আছে।
बट वी गॉट वन नेम, एक और नाम अमी पाई बापी कर्मकर अलियास राहुल फ्रॉम वन ऑफ आर अडल्ट जो हमार मिसिंग में छिलो वो बोले कि ये भी एक ब्रोकर आछे होते पारे ये किछु আপনাকে বলতে পারে কি আপনার মাইনর जो মেয়ে আছে वो কোথায় আছে। আমি রাহুলকে অ্যারেস্ট করি ক্যালকাটা থেকে, জাটাপুর থেকে আমি অ্যারেস্ট করি, ওর বাড়ি অ্যাকচুয়ালি বর্ধমানে আছে। 8/12 অ্যারেস্ট করি, 8 ডিসেম্বরে। তখন রাহুলকে ইউজ করে ও বলে দেয় কি ये जो মাইনর মেয়ে আছে ये এখানে আছে। নেক্সট ডে আমি আমার जो মাইনর মেয়ে আছে ওকে আমি রিকভার করিনি। তারপরে जो মাইনর মেয়েকে যখন আমি জিজ্ঞাসাবাদ করেছি ও মাইনর মেয়ে বলছে প্রেজেন্টলি ওর এজ আছে अराउंड 16। ও আমাকে বলেছে কি বারাসাতে কিছু স্পা সেন্টার আছে যেখানে ওকে এরকম কাজে ইউজ করেছে ইয়া অ্যাজ পাঠিয়েছে। ওই আমাকে বলে দেখে এটা উপরে ভিত্তি করেই সানডেকে উই কন্ডাক্ট আ রেড, जो বারাসাতে আমি রেড করেছি। ওখানে আমি ম্যানেজারকে ধরেছি, ওনার পালিয়ে গেছে বাট উই গট দ্য ডিটেলস, ওকে भी 1-2 दिन মধ্যে আমি অ্যারেস্ট করে নেব মালিককে। অ্যান্ড ওখান থেকে একটা और ব্রোকারের নাম পাই जो এরকম মাইনর মেয়েকে ইউজ করে नीतू सिंह করে। সেম ডে 38 বছরের नीतू सिंह আছে, ওকে भी আমি ওর বাড়ি আছে দমদমে, ওকে অ্যারেস্ট করি। এন্ড ওখান থেকে আমি অনেকগুলো নাম পেয়েছি কি এরকম और মাইনর মেয়ে আছে जो এরকম মধুচক্র টাইপে একটা স্ক্যাম আছে জড়িত আছে। উই আর ওয়ার্কিং অন ইট। নাম পেয়েছি মাইনর মেয়ে सबेर बाड़ी अशोकनगर या बारासात मध्य नहीं, बट वी आर वर्किंग যেখানে যেখানে আমি ইনফরমেশন পাচ্ছি সঙ্গে উদ্ধার করব। और ব্রোকারের নাম भी পেয়েছি जो এরকম মাইনর মেয়ের কে নিয়ে ये দে প্রচারে বিজনেস করে। তো উই আর ওয়ার্কিং অন ইট, मतलब ইনভেস্টিগেশন আমার পার্ট আছে। এন্ড কিছু বার ইন হাওড়া ব্যারাকপুরে भी নাম পেয়েছি যেখানে রেস্টুরেন্ট বারের গার্বে এরকম দে প্রচারে বিজনেস হয়, এরকম নাম পেয়েছি। ওখানে ইন কামিং ডেজ আমি রেড করব। সো বারাসাতে একটা और জিনিস বলে দিচ্ছি, যখন আমার অ্যাডাল্ট মে রিকভারি হয়ে তখন উই গট টু নো কি এখন ও 18+ আছে, বাট ইন লাস্ট 2 years ও এরকম কাজ করেছে, मतलब প্রস্টিটিউশনের টাইপে কাজ করেছে। তখন উই লজ আনাদার একটা और আমি ইমোরাল ট্রাফিকিং এ কেস করেছি। এন্ড যখন বারাসাতে স্পা সেন্টারে রেড করেছি ওখানে भी একটা কেস হয়েছে। ওখানে 12টা ভিকটিম অল মেজর, মাইনর নেই ওখানে, অল 12 ভিকটিম মেজর কে রিকভার করেছি। এন্ড 5টা লোককে অ্যাকিউজড কে 4টে কাস্টমার ছিল আর একটা ম্যানেজার উনাকে भी অ্যারেস্ট করেছি। আর ওখানে 12 কেস অনলি और রেড হবে যেখানে আমি বলছি কি যে ওনার আছে ওর মেইন ওনার ওকে भी অ্যারেস্ট করব। কতজন ব্রোকার পেয়েছেন এখন? আপনাদের কি মনে হয় এখানে যারা আগে এসপি ছিলেন বা পুলিশের যারা ওসিরা ছিলেন বা আইসিরা ছিলেন তারা কি এই ঘটনাটা জানে না? কি মনে হয় আপনাদের? দেখুন, আমরা একটা পরিষ্কার করে কথা বলি, সেটা হচ্ছে যে এই ধরনের একটা থানা এলাকায় কোথায় কি চলছে পুলিশের সব নখদর্পণে থাকে। কেন আমরা বলছি? আপনারা জানবেন যে প্রত্যেকটা থানায় একটা অলিখিত ব্যবস্থা থাকে, ডাক মাস্টার। সেই ডাক মাস্টার থানার ডাক নেয়, থানার এলাকায় যত ক্রাইম হচ্ছে সেই ক্রাইমের, মানে ধরুন কাটা গ্যাস বিক্রি হচ্ছে, দেহ ব্যবসা হচ্ছে, স্পা চলছে, বিউটি পার্লারের আড়ালে দেহ ব্যবসা চলছে, এগুলো কিন্তু পুলিশ সব জানে, কারণ পুলিশের সাথে কিন্তু একটা মাসোয়ারার সিস্টেম থাকে। এখানে যে ঘটনাটা ঘটল যে অশোকনগরের এক নাবালিকা নিখোঁজ হয়ে গেছিল, নিখোঁজ হয়ে যাওয়ার পরে আবার তার পরিবারের লোকেরা অশোকনগর থানায় ডায়েরি করেন এবং ডায়েরি করার পরেও কিন্তু পুরো ঘটনাটা বেরোয়নি। তারপরে ওই নাবালিকা আবার নিজে নিজেই বাড়িতে ফিরে আসেন। ফিরে আসার পরে যখন ওই থানাতে যায় ডায়েরিটা তুলতে, তখন তার জিজ্ঞাসাবাদে সেটা আমরা শোনাচ্ছি আপনাদেরকে ঢেকে ঢুকে যতটা দেখানো যায়, সেই জিজ্ঞাসাবাদে উঠে আসে যে এইরকম জায়গায়
স্পার আড়ালে দেহ ব্যবসা চলছে। এই যে নিতু সিং আছে, নিতু সিং একজন নিয়ে গেছিল আমায় কোথায় নিয়ে গেছিল? ওনার বাড়িতে। তারপর উদ্ধার হয়েছিল তুমি? তারপর পুলিশ তোমাকে ধরেছিল নাকি লাস্ট বার ধরলো? হ্যাঁ, পুলিশ ধরেছিল। কি তোমাকে দিয়ে কি কাজ করাতো? ওই মামনি বলে পূজা দে যে ছিল, হ্যাঁ, তাকে সে আমাকে দিয়ে এরকম কাজ করাতো, দেহ ব্যবসার কাজ। কোথায় কোথায় যেতে তুমি? আমাকে ওনার বাড়িতেই কাজ করাতো। কে পূজা দে? হ্যাঁ। ওর বাড়ি কোথায়? ওর বাড়ি হচ্ছে গিয়ে ওই দুর্গানগরে। বিরাটি? হ্যাঁ। ওর বাড়িতে আর কেউ ছিল না? ওনার হাজবেন্ড ছিল। হাজবেন্ড কোথায় থাকতো? ওর বাড়িতেই তুমি দেহ ব্যবসা করতে যখন? বাড়িতেই থাকতো। আমি বাড়ি থেকে লোকজন আসতো নাকি? হ্যাঁ। তুমি একাই ছিলে না আরো কেউ ছিল? আমি আরো অনেক মেয়ে ছিল, যার জন্য আমরা হোমেও গেছিলাম। এই স্বামী, ওই যে ওর বাড়িতে পূজাদের বাড়িতে তুমি দেহ ব্যবসাটা করতে, তখন কি ওর স্বামী থাকতো না? হ্যাঁ। স্বামী কিছু বলতো না? উনিও করাতো এইসব কাজ। তারা এখন জেলে আছে। আচ্ছা আচ্ছা, মানে ওদের বাড়িতে এই র্যাকেটটা চলছিল নাকি? হ্যাঁ। তুমি স্পাটাতে যাওনি কখনো? না, আমি ওই স্পাতে যাইনি। তারপর ওনারাই এই যে নিতু সিং আছে, হ্যাঁ, তার কাছে কাজ করাতো। আচ্ছা, ওর বাড়িতে নিতু সিং এর বাড়িতে হতো নাকি হ্যাঁ। অন্য কোথাও? হ্যাঁ। নিতু সিং এর বাড়ি কোথায়? নিতু সিং এর বাড়ি দমদম ক্যান্টনমেন্টে। তুমি কতদিন ছিলে নিতু সিং এর কাছে? আমি ওনার বাড়িতে পাঠিয়েছিল, 2-3 বার কাজ করিয়েছিল জোর করে। মানে বাইরে থেকে লোকজন আসতো? কোথা থেকে আসতো লোক? যারা আসতো তাদের কাছে কোনো টাকা পেতে তুমি এই নিতু সিং এর বাড়িতে কাজ করতে? হ্যাঁ, ওখান থেকে টাকা দিত। কত টাকা করে পেতে? 1000 টাকার মতো দিত। পুরো টাকাটাই তুমি পেতে নাকি নিতু সিংও কিছু নিত? নিতু সিংও নিত। কত, 400 টাকা? সেসব আমি জানি না আর কত তুমি কি পেতে নিত। কত টাকা? আমাকে 1000 টাকা দিত। ও আচ্ছা, মানে বাড়িতেই চলতো, নিতু সিং চালাতো, তাই তো? হুম। মানে তুমি প্রথম থেকে কি নিতু সিং এর বাড়িতে ছিলে না পূজার বাড়িতে ছিলে? পূজার বাড়িতে ছিলাম, তারা এখন জেলে আছে। হুম। এই যে যাদের এই নিতু সিংকে ধরেছে, সে তার কাছে 2-3 বার কাজ করেছিলাম। আচ্ছা, এখন তোমরা কি চাও? এখন তোমরা কি চাও এখন বলো? আমরা এখন ভালো হতে চাই, আমরা আর এইসব লাইনে যাব না। তোমরা যে পড়াশোনা করতে না দুজনে? হ্যাঁ, আমি পড়াশোনা করতাম। কোন ক্লাসে পড়তে এখন চলে গেছিলে? পড়ি ক্লাসে কোন ক্লাসে? 12-এ পড়ি, সামনে উচ্চ মাধ্যমিক। তাই তুমি চলে গেছিলে কেন বাড়ি ছেড়ে? কারণ কি? বাড়ি ছাড়ার কারণটা কি ছিল? বাড়ি চলে যাইনি, মানে আমরা বাড়ি কাজ থেকে চলে যাওয়ার কারণ খুঁজছিলাম, কি? বা আমরা কাজ খুঁজছিলাম। বাড়ির কি আসলে আর্থিক অবস্থা আমার, ভালো নয়? হ্যাঁ, বাড়ির ভালো না। আসলে আমার মা নেই, আমার বাবা ড্রাইভার। ওকে। তার জন্য একটা ভালো কাজ খুঁজছিলাম, তাদেরকে বলেছিলাম। তারা আমাকে জোর করে এই লাইনে ঢুকিয়ে দিয়েছে। তুমি কি বারাসাতের এই স্পাটাতে এসেছিলে কখনো? না না। তোমার পরিচিত আর কেউ আসছে তোমার মাধ্যমে কাজে না, লাইনে না, এসেছে না। এরকম কেউ আছে? না। তোমার দুজনের মাধ্যমে কারো কাছে নেই? আমাদেরকে বলে নিয়ে গেছিল কোনো ভালো কাজ দেবে আমাদের। আমার সাথে এমনি আমার বান্ধবীর থেকে আমার জোগাড়ি হয়েছিল ওদের সাথে। তো আমি জানতাম না ওরা এইসব কাজ করায়। তো তারপরে আমাকে এরকম মানে ভালো কাজ দেবে বলে নিয়ে গেছিল। তো নিয়ে যাওয়ার পরে আমাকে খারাপ মানে দেহ ব্যবসা করাটা। কতদিন ছিলে তুমি? আমি ছিলাম 3 মাস। আমাকে হচ্ছে গিয়ে মধ্যমগ্রামে নিয়ে গেছিল। মধ্যমগ্রাম থেকে হচ্ছে গিয়ে ওখানে কাজ ব্যবসা করাতো আমাকে কোনো টাকা পয়সা কিচ্ছু দেয়। কোথায় কোথায় আমাকে ঘুরিয়েছে অনেক জায়গায়। আমাকে 4 চাকা করে নিয়ে যেতে বলে আমি কিছু বুঝতাম না যে কোথায় আমাকে নিয়ে যাচ্ছে। মধ্যমগ্রামে থাকতাম 24 না, ওষুধ খাওয়ানো হতো না, ওরা আমাদেরকে গাজর খাওয়াতো এনে দিয়ে, যাতে আমরা মানে আর কি সবসময় নেশায় থাকি। আমাদেরকে টাকা দিতই না, টাকাটা ওরাই রেখে দিত, ওরা আমাদেরকে কিচ্ছু দিত। আমাদেরকে হচ্ছে কি নাইট আর ডেতে ডিউটি করতে হতো। বাইরে হোটেলে গিয়ে কাজ করাতো ওরা। মধ্যমগ্রাম, বারাসাত, কখনো অব্দি লেক টাউন, সল্টলেক এইসব দিকে। স্পাতে আগে আমাকে কাজ করিয়েছে, মানে যে স্পায়ের মালিক সে আমাকে কাজ করিয়েছে। স্পায়ের মালিক ওখানে বসে আছে, ইসমাইল দর্জি। আচ্ছা, এই এখানে ফরচুনে? হ্যাঁ, আমি বাড়ি থেকে চলে গেছি
ওই তো সেপ্টেম্বরের 14 তারিখ এরকমই গেছি। কার মাধ্যমে গেছিলে? এই তো ওই আনিশা দে। ওর সঙ্গে তুমি যোগাযোগ করলে কি করে? ওর সাথে আমি যোগাযোগ করেছি, আমার বললাম না আমার একটা বান্ধবী ছিল, তো এবার ওই বান্ধবীটার থেকে মানে কথা হতো, তো কথা হতে হতে এবার আমার কাছে নাম্বার ছিল ওর, তো আমি বললাম যে দিদি তোমার কাছে কোনো কাজ আছে, তো ভালো কাজের কথা আমি বলেছি, কোনো খারাপ কাজের কথা আমি বলিনি। তো ওরা আমাকে বললো যে হ্যাঁ কাজ আছে, তুমি করতে পারো, তোমাকে ভালো টাকাও দেবো আমরা, তো এই বলে আমাকে নিয়ে গেছিল। তুমি যে 3 মাস কাজ করেছো কোনো টাকা পাওনি? না। তা থাকতে কেন? থাকতাম হচ্ছে আমাকে আটকে রেখেছিল, তার জন্য আমাকে থাকতে হয়েছে, মানে আমাদের ওখান থেকে বেরানোর কোনো পালানোর সুযোগই ছিল না। মারধর করতো তোমাদের? মারধর করতো না, মানে আর কি একদিন খুব বাজে কথা বলেছিল, মানে ধমক দিয়ে আমাদেরকে কথা বলেছিল। ভয়ে বেরিয়ে আসতে পারো না? না, ভয় ওখান থেকে বেরানোর কোনো চান্সই ছিল না আমাদের যে আমরা বেরিয়ে আসবো। কোথায় লাস্ট ছিলে কোথায়? কোনখান থেকে পুলিশ ধরেছে তোমায়? আমাকে হচ্ছে গিয়ে আমার একটা বান্ধবীর বাড়ি থেকে ধরেছে। ওই আনিশা দে, এর বাড়ি তো মধ্যমগ্রাম। হ্যাঁ, এর মধ্যমগ্রাম, কিন্তু আমি ওর বাড়ির অ্যাড্রেস জানি না কোথায়, আমাকে কখনো বলেনি। আমাদের যশোর রোডে বারাসাত থেকে সোজা যেটা বনগাঁর দিকে যাচ্ছে, কাজীপাড়ার ঠিক আগেই আপনারা দেখবেন ফরচুন সিটি, বিরাট বড় একটা আপনার আবাসন, সেখানে নানান রকম মানে বিজনেস, নানান রকম কাজ চলে। সেখানে সেই ফরচুন সিটির ভেতরে মানে ঘর ভাড়া নিয়ে তারপরে এই দেহ ব্যবসা নাবালিকাদের দিয়ে, এই নাবালিকাদের দেহ, এইটা হচ্ছে আপনার মানে আমরা যে দেখছি, আমরা এর আগে দেখিয়েছিলাম আপনাদের যে দমদম থানার একটা সিভিক ভলেন্টিয়ার তার বাড়িতে দেহ ব্যবসা চালায়, ধরা পড়েছিল পুলিশ। টুটুল বিশ্বাস এসিপি এখন যিনি ডিডিতে আছেন, তিনি কিন্তু সেটা ধরেছিলেন, শাস্তিও হয়েছিল। ব্যারাকপুরের কাকিনাড়া থেকে ওইখান থেকে ধরলেন সেদিন। পুলিশ যদি মনে করে যে কোনো অপরাধ, এই ধরনের বাল্য বিবাহ তো আমাদের এখন বন্ধই, বালিকাদের একেবারে ছোটবেলা থেকেই তাদেরকে বাঘের মুখে ছেড়ে দেওয়া, বিত্তশালীরা তাদেরকে নিয়ে একদম ছিন্নভিন্ন করে দেওয়া, এক একটা করে মানে প্রস্ফুটিত ফুল ফোটার আগেই তাদেরকে একেবারে সেখানেই শেষ করে দেওয়া হয়। গরিব মানুষ যাদের পেটে ভাত নেই, কাজের জন্য যায়, তারপর কাজ করানোর নাম করে দরজা আটকে ঘরে আটকে রেখে তারপরে লোক ঢুকিয়ে তাদের সাথে মিলামেশা করতে বাধ্য করা হয়। এইরকম তো চলছে। এই যে যেটা দেখা গেল, আমরা সেটা আপনাদেরকে দেখাচ্ছি যে ফরচুন সিটিতে, সেখানে ওই স্পার পাশেই আরেকটি আপনার ইউনিসেক্স ওই আপনার সেলুন যাকে বলে সেটা ছিল। সেখানকার মালকিন কিন্তু বলছেন যে আমার কাছেও মাঝে মাঝে ফোন আসতো যে আমাদের এই সেলুনে এই ধরনের মেয়েদের মানে কি কি পরিষেবা দেওয়া হয় জানতে চাওয়া হতো। এখানে মেয়েরা তো ছিল অলরেডি, ওদের ছেলেরা কম বয়সী বেশি বয়সী সব বেশি আসতো, সবই আসতো। কখন আসতো? দিনের বেলা শুরু হতো, দিনে ওদের 12টা 11:30 এরকম টাইম থেকে রাত 10টা অবধি। মেয়েরা কখন আসতো? মেয়েরা 11টা 10:30 এরকম ঢুকতো। প্রতিদিন কি নতুন নতুন মেয়েরা আসছে? নতুন পুরান সবই ছিল, নতুনও আসতো, নতুন তো অবশ্যই। ওইদিকে তো শৌচালয় রয়েছে, আপনারা কখনো গিয়ে শৌচালয় একদিন আমি অ্যাকচুয়ালি এই ব্যাপারটার জন্য যাই না, ঘরে চলে যাই, কিন্তু একদিন আমি যাই, তখন দেখি বাথরুমের সামনেই, যেটা কমন বাথরুম লেডিস বাথরুম, তার সামনে ছেলেরা সব ওই মানে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। তো আমি তখন কমপ্লেন করি সিকিউরিটিদের গেটে গিয়ে যে এটা তো সম্ভব নয়, যে কমন বাথরুমের সামনে লেডিস বাথরুমের সামনে ছেলেরা দাঁড়িয়ে থাকা, এটা কি সহ্য করতে হবে? আমরা তো এখানে ব্যবসা করি, দোকান করি। আমি তো এটাই বলবো যে এইরকম বিজনেস এখানে হওয়াটা উচিত না, যেহেতু এটা একটা ভালো সোসাইটি এলাকা, তো এখানে সবাই বিজনেস করে, ভালো মানুষরা। ইনফ্যাক্ট আমার বলেছি নিজেরই পার্লার আছে এখানটায়, আমার ইউনিসেক্স স্যালন আছে, আমারও স্পা আছে, আমি মেল টু মেল ফিমেল টু ফিমেল সার্ভিস হয় আমাদের। স্পা আলাদা জিনিস। তারপরে আরও সব থেকে বড় জিনিস হচ্ছে ওনাদের স্পার জন্য
আমার প্রবলেম হয় এটাতে বড়োভাবে। আমার সামনেই পার্লার আছে দুখানা, কিন্তু ফোন করে আমাকে বলা হয় যে উল্টো পাল্টা কথা, যে আপনাদের এটা হয় ওটা হয়, মানে উল্টো পাল্টা বাজে ভাষায়, যে এই জিনিসটা আপনাদের এখানে করা হয়, হ্যাঁ, মানে অনেক বাজে ভাষা, সেটা আমি আনতে পারছি না মুখে, এতটা বাজে ভাষা। তো এইরকম ফোন প্রত্যেক দিনই আমার 4-5টা আসতেই থাকে। তো ওদের মানে মানা করতে করতে আমার খুবই খারাপ লাগে। যে পুলিশকে কখনো জানিয়েছেন বা এই যে সোসাইটি তাতে কখনো জানিয়েছেন? পুলিশ প্রশাসন কিভাবে এর সাথে কি আছে না আছে আমার সেই রকম কিছু জানা নেই, বা আমি নিজে ব্যক্তিগতভাবে আমাদের এই সোসাইটির ভেতরে আমি অনেকবার বলেছিলাম। তা মেন ব্যাপার হচ্ছে এখানে যে মানে ইয়ে করেছেন, যে এই দোকানটা ভাড়া দিয়েছেন বা এই বিজনেসটা যার থ্রুতে মানে যিনি মালিক, তো তার তো জানা উচিত যে আমি কাকে বিজনেসটা করতে দিচ্ছি। অবশ্যই এখানে থাকেন, তার নিজস্ব দোকান, উনি তো রেন্টে আছেন। তাহলে এদের যদি প্রভাবশালীদের মাথায় হাত না থাকে, এদের যদি পুলিশ প্রশাসনের একটা অংশের সঙ্গে হাত না থাকে, তাহলে কিভাবে তারা এই ধরনের বালিকাদের দিয়ে স্পার আড়ালে দেহ ব্যবসা করতে পারে? কিভাবে পারেন? আমরা এই প্রশ্নটা তুলছি। এখন আমাদের বারাসাতের যে নতুন পুলিশ সুপার এসছেন মহিলা, তিনি এই ব্যাপারটাতে, তিনি যেহেতু নিজে মহিলা, তিনি কিন্তু এই ব্যাপারটাতে খুব গুরুত্ব দিয়েছেন। বিভিন্ন জায়গাতে হানা দিয়ে তিনি কিন্তু তার বাহিনীকে শক্তিশালী করে তুলে ধরছেন একের পর এক। কিন্তু আমাদের এখানে একটাই প্রশ্ন, যে পার্লারের মালিককে আটক করে বারাসাত থানায় নিয়ে যাওয়া হয়েছে, এই অবধি তো লোকে সবাই খবর দেখাবে, তারপর আদালত থেকে তিনি কি জামিন পেলেন, বা কেসটা চলার শেষে তিনি কি একদম বেকসুর খালাস হয়ে গেলেন কি না, এইগুলোর দিকে কিন্তু কোনো সাংবাদিকেরও নজর থাকে না, পুলিশেরও আর কোনো নজর থাকে না। যখন কেস হলো পাঠিয়ে দিল, তারপর সেই কেসের কি হবে না হবে পরে দেখা যায় যে সে ছাড়া পেয়ে গেছে। অবশ্য আমরা বহুদিন আগে একটা খবর আপনাদের দেখিয়েছিলাম, যে ব্যারাকপুরের যে গার্লস স্কুল আছে তার ঠিক উল্টো দিকে রেল লাইনের পারে, সেখানেও এই ধরনের নাবালিকার দেহ ব্যবসা হতো। এই ব্যবসা যারা করত তাদের একজনের কিন্তু কারাদণ্ড হয়েছে, যখন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসিডিডি ছিলেন অজয় ঠাকুর। আমরা সেই অপারেশনটা করেছিলাম কিভাবে, আপনারা তো দেখেছিলেন, আমাদের ফেসবুকে গেলে এখনো পাবেন। তাহলে এ কথা কি বলা যায় যে বডি ম্যাসাজের নাম করে যে সমস্ত পার্লার দীর্ঘদিন ধরে এই অবৈধ দেহ ব্যবসাটাকে অবৈধ বলা মানে হচ্ছে এই কারণেই, যেহেতু বাচ্চা মেয়েদের ব্যবহার করা হচ্ছে। বাচ্চা মেয়েদের ব্যবহার করা হচ্ছে মানে একটা বাচ্চা মেয়েকে যদি একজনকে খরিদ্দারকে তাকে রাতের সঙ্গী করা হয়, তাহলে ওই 4 থেকে 5,000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা এরকমও দেখা গেছে পার্টি বুঝে মালিক নিয়ে, তারপর হয়তো ওই যে নাবালিকার ইচ্ছা না থাকলেও তার হাতে হয়তো 1,000 টাকা তুলে দিল, এরকম আমরা দেখেছি। কিন্তু আমাদের প্রশ্ন, আমরা চাই যে একদম নির্মূল করতে হবে এই ঘটনা, নির্মূল করতে হবে এই ঘটনা। এই কারণেই, কারণ যদি পুলিশ যদি নির্মূল না করে, তাহলে এই সমস্ত যারা পার্লারের বা এই সমস্ত যারা এই দেহ ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, তারা কিন্তু বসে থাকবে না। কারণ এই প্রচুর টাকা রোজগার, লক্ষ লক্ষ টাকার খেলা। একটা মেয়েকে যদি 5 বার 10 বার ব্যবহার করা যায় সারাদিনে, যতগুলো মেয়ে আছে হিসাব করে দেখলে লক্ষ লক্ষ টাকার খেলা চলে। খেলা চলে মানে হচ্ছে টাকা তো উপার্জন হলো, কিন্তু আমাদের এই সমাজে যে আমাদের কচি ছোট ছোট যে সমস্ত মেয়েরা আছে, তাদের ভবিষ্যৎগুলো তো নষ্ট হয়ে গেল। টাকা রোজগার করলেন যারা এই সমস্ত কাজ করছেন, তারা রোজগার করলেন, তারা নেতাদের কাছে টাকা দিলেন, পুলিশের একটা অংশকে টাকা দিলেন, সব ঠিক আছে। কিন্তু এই যে আমাদের সমাজে যে সমস্ত কিশোরীদের, বালিকাদের, তাদের জীবনটাকে একেবারে ধূলিসাৎ করে দেওয়া হচ্ছে, তার দায়িত্ব কে নেবে? কে নেবে তার দায়িত্ব? পুলিশ তো আজকে ধরুন এই আমাদের এসপি ম্যাডাম এসছেন, তিনি খুব ভালোভাবে এই কাজগুলো তিনি করছেন, কিন্তু আগামী দিন তিনি তো আর সারা জীবন ধরে এখানকার এসপি থাকবেন না। তিনি যখন এসপি থেকে এখান থেকে চলে যাবেন, তারপর যিনি আসবেন তিনি কি এটা রক্ষা করবে কিনা? তাহলে পুলিশের ওপর যেমন আমাদের ভরসা রাখতে হবে, তেমনি আমাদের যে সামাজিক মানুষজন যারা রয়েছেন, তাদেরকেও এই সমস্ত বন্ধ করতে গেলে সংগঠিত হতে হবে।
সংগঠিত হতে হবে। এই কারণে আমরা এই আওয়াজটাই তুলছি যে মানুষ যদি সংগঠিত না হয়, মানুষ যদি জাগরুক না হয়, তাহলে কখনোই সম্ভব না আমাদের এই সমাজ থেকে এই যে বাচ্চা মেয়েদের দিয়ে দেহ ব্যবসা এটা বন্ধ করার। আপনারা কি মনে করেন? আপনারা যদি আমাদের মতের সঙ্গে একমত হন তাহলে কমেন্ট করবেন, আর যদি মতের সঙ্গে একমত নাও হন তাও কমেন্ট করবেন। আপনাদের কাছ থেকে আমরা শিক্ষা নিতে চাই, কারণ আমাদের লেজুর কোনো বাবুদের কাছে বাধা নয়। আমরা শুধুমাত্র গরিবের জন্য গলা তুলে কথা বলি।